সো আমি একটু লিঙ্ক আপ করে দিই যেন আপনাদের সুবিধা হয় বুঝতে ক্লাসের সাথে যে আমরা কোথা থেকে কানেক্ট করছি। আমরা মলিকুলার ডকিং এর অ্যানালাইসিস করার মাধ্যমে একটা কম্পাউন্ডের বাইন্ডিং অ্যাফিনিটিস কোড কোডিং লিগ্যান্ড ইন্টারেকশন অ্যানালাইসিস করে আমরা যখন ফাইনালি বুঝতে পারলাম যে এই কম্পাউন্ডটা ভালো বাইন্ডিং করতেছে, সো আমরা ওটাকে অ্যানাউন্স করার পূর্বে বা আমরা ওটাকে নিয়ে ফার্দার অ্যানালাইসিস করার আগে আমাদের এই কম্পাউন্ডের বেশ কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলা অ্যানালাইসিস করা উচিত। কেমন প্রপার্টিস? ড্রাগ লাইকনেস প্রপার্টিস। এখন ভাই ড্রাগ লাইকনেস প্রপার্টিস কি? ড্রাগ লাইকনেস প্রপার্টিস শুনেই মনে হচ্ছে যে ড্রাগের মতো কিছু একটা প্রপার্টিস। আচ্ছা, এর মানে হচ্ছে একটা আদর্শ ড্রাগ হইতে হলে তার কেমন ধরনের প্রপার্টিস, আমি কিন্তু বলে দিচ্ছি এখানে আদর্শ একটা ড্রাগ। আমরা জানি পৃথিবীতে আদর্শ বলে কিছু নাই। যেমন আমরা আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি যে আচ্ছা, আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস হয় না, তাই না? আমরা আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি যে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নাই। তো এখানে আদর্শ মান বলে কোনো মান হয় না। বাট ওগুলা থিওরিটিক্যালি সব জায়গাতে আমাদেরকে বলতে হয়। সো একটা আদর্শ ড্রাগ হইতে হলে তার কি কি ধরনের প্রপার্টিস থাকা উচিত, কোন তার ভ্যালু গুলা কেমন হওয়া উচিত, এটসেট্রা। অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিস লাইক একটা কম্পাউন্ড আমাদের বডিতে প্রবেশ করার পরে, মানে আমরা কনজিউম করছি তখন থেকে, আমরা নিচ্ছি তখন থেকে শুরু করে অ্যাবজর্পশন, তার বিভিন্ন আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, গুলো আছে, গুলোতে তার যে ডিস্ট্রিবিউশন প্রসেস, তার মেটাবলিজম প্রসেস, এন্ড মেটাবলিজম হওয়ার পরে মেটাবোলাইটস গুলা কিভাবে এক্সক্রিট হবে কি হবে না, বা কতটুকু এক্সক্রিট হবে, এই অ্যানালাইসিস গুলা হচ্ছে আমাদেরকে করতে হয়। এন্ড দেন হচ্ছে আমরা একটা সেফ ট্রিটমেন্ট আমরা প্রেডিকশন করতে পারি। সো আমাদের ফার্স্ট আমরা দুইটা পার্ট করেছি আজকের লেকচারটাকে, সেটা হচ্ছে ড্রাগ লাইকেন্স প্রপার্টিজ এন্ড ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিজ। আই হোপ সো যে আপনারা সবাই এখানে ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের, এন্ড আপনাদের সবার জন্য এইটুকু তো মানে হয় আপনারা এটা অলরেডি কমপ্লিট করে আসছেন, আর না হয় আপনারা খুবই শীঘ্রই এই ধরনের কিছু পার্ট আপনাদের সিলেবাসে পেতে যাচ্ছেন। So drug likeness is a qualitative concept. I repeat, that qualitative concept used in drug design for how drug-like a substance is with respect to factors like bioavailability. আচ্ছা, আমি আপনাদের সাথে একটা 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 হচ্ছে সারপ্রাইজ দেই সবাইকে। সারপ্রাইজটা হচ্ছে আজকের লেকচার শেষে সবার জন্য একটা কুইজ আছে 10 মার্কস। এটা কিরকম সারপ্রাইজ ভাইয়া? এটা এটা আসলে আসলে সারপ্রাইজ, এটা খুব ভালো সারপ্রাইজ আমি দিলাম। এটা কি শুধু এই লেকচারের উপরেই নাকি হ্যাঁ, এই সবগুলো লেকচার, লেকচার? না না না, জাস্ট 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 এই লেকচারের উপরে। আমি জাস্ট আমার এই কুইজের মাধ্যমে জাস্ট চেক করা হয় যে আপনাদের আজকের লেকচারে কেমন কনসেন্ট্রেশন ছিল। ওকে, সো আমরা আবার শুরু করি। ড্রাগ লাইকনেস প্রপার্টিজ ইজ এ কোয়ালিটেটিভ কনসেপ্ট, আই রিপিট, কোয়ালিটেটিভ কনসেপ্ট ইউজ ইন ড্রাগ ডিজাইন ফর হাউ ড্রাগ লাইক আ সাবস্টেন্স ইজ উইথ রেসপেক্ট টু ফ্যাক্টরস লাইক বায়োঅ্যাভেলেবিলিটি। সো বায়োঅ্যাভেলেবিলিটিকে এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে করা হচ্ছে। অ্যান্ড আমার কুইজের অ্যান্সার গুলোও কিন্তু প্রত্যেকটা স্লাইডেই দেওয়া আছে, বাট প্রশ্নগুলো দেওয়া নাই। সো ইট এস্টিমেটেড ফ্রম দ্য মলিকুলার স্ট্রাকচার। আমরা এটাকে ক্যালকুলেট করি কোথা থেকে? মলিকুলার স্ট্রাকচার থেকে, বিফোর সাবস্টেন্স ইজ ইভেন সিনথেসাইজ অর টেস্টেড। আমি যেটা বললাম যে কম্পিটিশনাল বা ইনসিলিকো অ্যাডমিট অ্যানালাইসিসের সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে হচ্ছে যে ভালো যে দিকটা, সেটা হচ্ছে যে ধরেন আপনি ফার্স্ট কম্পিটিশনালি আপনার স্ট্রাকচারটার প্রেডিকশন করলেন, করার পরে আপনি যদি দেখেন যে সেটা ভালো আসতেছে, দেন আপনি তো ইনশিওর হইতে পারেন যে ল্যাব বেস অ্যানালাইসিসেও ভালো প্রপার্টিস আমরা পাইতে পারি। আর হচ্ছে যে আহ, যদি এরকমটা না হয় তাহলে আপনি ওইটা মডিফাই করতে পারেন। মডিফিকেশনে আমরা পরে যাচ্ছি, মডিফিকেশন কিভাবে করা যায়। সো কি কি ধরনের প্রপার্টিস থাকতে পারে? স্ট্রাকচারাল প্রপার্টিস, ফিজিকোকেমিক্যাল প্রপার্টিস, বায়োকেমিক্যাল প্রপার্টিস। সো স্ট্রাকচারাল প্রপার্টিস এর মধ্যে একটা কম্পাউন্ডের হাইড্রোজেন বন্ডিং টাইপ লাইক বন্ড ডোনার আর বন্ড বন্ড অ্যাকসেপ্টর, পোলার সারফেস এরিয়া, লিপোফিলিসিটি, শেপ, জিওমেট্রি, মলিকুলার ওয়েট, রিঅ্যাক্টিভিটি, তার পিকে ভ্যালু। ফিজিকোকেমিক্যাল প্রপার্টিস এর ভিতরে কি থাকতে পারে? তার সলিবিলিটি, পারমিয়াবিলিটি, যে এই কম্পাউন্ডটা পারমিয়েবল হবে কিনা,
আমি এই যে প্রত্যেকটা প্রপার্টিস এর কথা বলছি, প্রত্যেকটা প্রপার্টিস নিয়ে ইন ডিটেইলস আজকে আলোচনা করব। কেমিক্যাল স্ট্যাবিলিটি এন্ড বায়োকেমিক্যাল প্রপার্টিস এর ভিতরে মেটাবলিজম, তার ফেজ 1 রিয়াকশনে তার মেটাবলিজম প্রসেস কেমন হবে, ফেজ 2 তে মেটাবলিজম প্রসেস কেমন হবে, প্রোটিন টিস্যু বাইন্ডিং, ট্রান্সপোর্টেশন, লাইক এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের একটা পার্ট, এন্ড ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিস এন্ড টক্সিসিটি। সো সো আমাদের টক্সিসিটি অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে সেটা ক্লিয়ারেন্স হবে কিনা, এক্সক্রিট হবে কিনা, এন্ড যদি এক্সক্রিট না হয় তার হাফ লাইফটা কেমন, বায়োঅ্যাভেলেবিলিটি প্রপার্টিস কেমন, সেটা টক্সিক কিনা, কি ধরনের টক্সিসিটি শো করে, এটসেট্রা। লিপিনস্কিস রুল অফ ফাইভ, হোয়াট ইজ লিপিনস্কিস রুল অফ ফাইভ? আমরা বলতেছি যে আমরা ড্রাগ লাইকনেস প্রপার্টিস আছে, ড্রাগ লাইকনেস প্রপার্টিস গুলো আমরা কি কি আমরা সেটা জানি, বাট এই ড্রাগ লাইকনেস প্রপার্টিস গুলো মেজারমেন্ট কেমন হবে সেটাকে এক্সপ্লেইন করার জন্য লিপিনস্কিস রুল লাইক কিছু রুলস আছে যারা হচ্ছে যে এক্সপ্লেইন করে যে একটা ড্রাগ লাইক মলিকুলার প্রপার্টিস অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। লিপিনস্কিস রুল অফ ফাইভ প্রপোজ বাই ডক্টর ক্রিস্টোফার লিপিনস্কি। হ্যাঁ, সে কি করেছিল, সে সেট অফ এইটা সে একটা একটা সেট অফ গাইডলাইন প্রপোজ করেছে ইন ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট টু অ্যাসেস ড্রাগ লাইকনেস অফ কেমিক্যাল কম্পাউন্ডস, এন্ড দিস রুল আর বেসড অন এম্পিরিক্যাল অবজারভেশন অফ ফিজিকোকেমিক্যাল প্রপার্টিস অফ ওরালি অ্যাডমিনিস্টার্ড ড্রাগস। তাহলে লিপিনস্কিস রুল অফ ফাইভ কাদের জন্য প্রযোজ্য? ওভারঅলি অ্যাডমিনিস্ট্রেট। এখন আমি যদি বলি যে আমি ইন্টারভিনাস ড্রাগ নিয়ে কথা বলবো, হবে? আমি আমি যদি কোনো বলি যে আমি এমন কোনো একটা ইনজেকশন নিতে চাচ্ছি যে ইনজেকশনটা আমার 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 হচ্ছে যে ভেইনে দিতে হচ্ছে, বা আমি কোনো অয়েনমেন্ট নিয়ে কাজ করছি, তো আমি যদি তখন লিপিনস্কি রুলকে গুরুত্ব দিই তখন সেটা আমার জন্য বোকামি হবে। কারণ লিপিনস্কি রুল অফ ফাইভ বলে দেয় ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি নেই, মানে আমরা যেগুলো ড্রাগ ওরালি নেই। And the rule helps in predicting the likelihood of a compound's success as an orally active drug. And the rules are molecular weight, lipophilicity index, মানে এই রুলসটা যে সকল প্রপার্টিস নিয়ে ডিল করে তারা হচ্ছে মলিকুলার ওয়েট, লিপোফিলিসিটি ইন্ডেক্স, হাইড্রোজেন বন্ড ডোনার, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। তো ব্যাকগ্রাউন্ডে এইটা কি বলেন তো, ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সঞ্চিতা আপু, এইটা, এটা ডাবল বন্ড, ইটস ওকে, এটা তো একটা মলিকিউল, তাই না? আহ আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, একটু একটু লাউডলি প্লিজ। আহ হ্যাঁ, এটা কার্বনিল গ্রুপ। আমি বলছি যে এটা জেনারেলি একটা মলিকিউল, তাই না? আচ্ছা, তো এই মলিকুলের একটা মলিকুলার ওয়েট থাকবে অবভিয়াসলি, এই মলিকুলের হাইড্রোজেন বন্ড ডোনার থাকবে, অ্যাকসেপ্টর থাকবে। আচ্ছা, এটা যদি কার্বনিল গ্রুপ হয়, কার্বনিল গ্রুপও হয়, আমি ধরলাম যে এটা অক্সিজেন, এটা কার্বনিল, দেন এটা কার্বন, তাহলে দেন এটা কার্বনিল গ্রুপ। সো মলিকুলার ওয়েট, এখন তাহলে একটা মলিকুলার ওয়েট কত হইতে পারে? একটা মলিকুলার ওয়েট হইতে পারে according to Lipinski rule of 5 less than 500 Dalton gram per mole. Lipophilicity index, what is lipophilicity index or log p value? So log p value, okay, lipophilicity index বলে এটাকে according to pharmacy chemistry ভাষায় water octanol partition coefficient। লিয়া আপু শুনেছেন এই টার্মটা, water octanol partition coefficient? পার্টিশন কোএফিসিয়েন্ট নিয়েছি। হ্যাঁ, এটা water octanol partition coefficient বা log p value। তো এই ভ্যালুটা হওয়া উচিত হচ্ছে যে 5, ইকুয়াল টু 5, লেস দেন অর ইকুয়াল টু 5। হাইড্রোজেন বন্ড ডোনার, এখন হাইড্রোজেন বন্ড ডোনার অ্যাকসেপ্টর নিয়ে আমি নিশ্চয়ই বিস্তারিত কথা বলবো। হাইড্রোজেন বন্ড ডোনার গ্রুপ থাকতে পারে 5 বা তার কম, অ্যাকসেপ্টর 10 বা তার কম। এখন আমাদের কথা হচ্ছে, আচ্ছা, এরকমটাই কি যে লিপিনস্কি রুল না মানলে সেই কম্পাউন্ডটা কখনো অ্যাক্টিভ, মানে হচ্ছে ওরালি অ্যাক্টিভ হবে না বা এফডি অ্যাপ্রুভ হবে না এরকম? তো আমরা বলছি যে না, এরকম আসলে কিছু না, ইটস নেইদার কোয়ালিটেটিভ নর ফুল প্রুফ, মানে এইটা আসলে সর্বে রুল না। দেয়ার লটস অফ কম্পাউন্ড যারা হইতেছে যে এই রুলস কে ভায়োলেট করে। হ্যাঁ, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। So in case of larger molecular weight, compounds invariably have too many functional group, তাই না? একটা বড় কম্পাউন্ড থাকতে হলে, একটা বড় মলিকুল হইলে তার অবভিয়াসলি অনেক ফাংশনাল গ্রুপ থাকতে পারে, সেখানে কার্বনিল থাকতে পারে, সেখানে অ্যামিন থাকতে পারে, থায়োল থাকতে পারে, হাইড্রোক্সিল থাকতে পারে, পারে তো।
বিভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে, একাধিক গ্রুপ থাকতে পারে, অ্যান্ড দিস ফাংশনাল গ্রুপ আর ক্যাপেবল অফ ফর্মিং হাইড্রোজেন বন্ডস। সো আপনার যখন মলিকুলার ওয়েটটা বেড়ে যাচ্ছে, আপনার 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 ফাংশনাল গ্রুপ বেড়ে যাচ্ছে, ফাংশনাল গ্রুপ বলে আপনার হাইড্রোজেন বন্ডিং প্রবণতাটা বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু লিপিনস্কি আমাদের এখানে মলিকুলার ওয়েটটাকে লিমিট করা হয়েছে। গ্ল্যাক্সো স্মিথ ক্লেন রুল, এটা নিউ আরেকটা রুল, লাইক লিপিনস্কি রুল অফ 5। অ্যাকর্ডিং টু দিস রুল, a molecular weight should be less than 400 Dalton or gram per mole. Hydrogen bond donor should be less than 7, acceptor should be less than 10, and lipophilicity value should be less than 4.5. মোর ইন্টারেস্টিংলি আরেকটা নতুন রুলস এবং আহ, এইখানে বেশ কিছু সংযোজন করা হয়েছে, যেটা জিএসকে, আমরা যদি বলি যে জিএসকে তো যে ধরনের প্রপার্টিস নিয়ে ওরা আলোচনা করছে, আবার লিপিনস্কি রুল অফ 5 যে ধরনের প্রপার্টিস গুলো একই ধরনের প্রপার্টিস নিয়ে আলোচনা, জাস্ট ভ্যালু গুলো একটু কম বেশি করে বলছে জিএসকে তে। বাট ভিভার্স রুল আর ফুললি ডিফারেন্ট। কেন কেন বললাম? কারণ হচ্ছে যে এইখানে ভেবার যে ভদ্রলোক ছিল এবং তার যে কোওয়ার্কার বা টিম ছিল, তারা একটা রুলস, এমন একটা রুলস আবিষ্কার করলো যেটা ডেমনস্ট্রেটেড দ্যাট রেদার সারপ্রাইজিং ফাইন্ডিং দ্যাট মলিকুলার ফ্লেক্সিবিলিটি। তারা এখানে খুব সুন্দরভাবে মলিকুলার ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করা শুরু করছে। তারা বলতেছে যে এইটা অ্যাজ এ মেজার্ড বাই দ্য নাম্বার অফ ফ্রিলি রোটেটেবল বন্ড, এই ফ্লেক্সিবিলিটিটা আসলে তারা মেজার করতেছে ফ্রিলি রোটেটেবল বন্ডের নাম্বার দিয়ে প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচার প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি। এবং তারা দেখলো যে এই মলিকুলার ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে যে বায়োঅ্যাভেলেবিলিটিতে খুব ভালো একটা রোল প্লে করছে। অ্যান্ড দ্য মোর ফ্লেক্সিবল দ্য মলিকুল, একটা মলিকুলের যতটা বেশি ফ্লেক্সিবল হবে, দ্য লেস লাইকলি ইটস টু বি ওরালি অ্যাক্টিভ। মানে ফ্লেক্সিবিলিটিটা আসলে বেশি হওয়া যাবে না। লেস সারপ্রাইজিংলি বলতেছে যে আমাদের ভেবার রুলে কিন্তু সব থেকে সারপ্রাইজিং ফাইন্ডিং কি ছিল? মলিকুলার ফ্লেক্সিবিলিটি or free rotatable bond. Less surprisingly, the analysis showed that the polar surface area of the compound or molecule could be used as a factor instead of number of hydrogen bonding groups. And this finding led to the following parameters for acceptable oral activity. কি হইতে পারে? Polar surface area should be less than 140 অ্যাংস্ট্রম স্কয়ার। পোলার সারফেস এরিয়া যেহেতু এটা শুড বি স্কয়ার, সো এটা অ্যাংস্ট্রম স্কয়ার হবে, সরি ফর দ্য টাইপিং মিস্টেক। অ্যান্ড রোটেটেবল বন্ড শুড বি লেস দেন ইকুয়াল 10। মানে নাম্বার অফ রোটেটেবল বন্ড বা ফ্লেক্সিবিলিটিকে 10 পর্যন্ত করে দেওয়া হলো, আর পোলার সারফেস এরিয়া জেনারেল করা হলো হচ্ছে 140 অ্যাংস্ট্রম স্কয়ার। অর অর যদি কেউ বলা হয়েছে যে এই পোলার সারফেস এরিয়া ক্যালকুলেশনটা ইউজ এজ এ ফ্যাক্টর ইনস্টেড অফ দ্য নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং গ্রুপস। মানে আপনি হাইড্রোজেন বন্ডিং গ্রুপটাকে কাউন্ট না করে এখানে পোলার সারফেস এরিয়াটাকে কাউন্ট করতে পারতেছেন। বোথ সেম। কিভাবে সেম আমরা একটু পরে জানছি। তো এখানে বলছে যে যে বোথ অ্যাকসেপ্টর এবং ডোনার দুইটা মিলে হচ্ছে হবে 12। লিপিনস্কি রুলে কত কত ছিল? 10, 5, 15। আচ্ছা, some researcher set the limit of rotatable bonds to less than equal to 7, একটু কমাই দিল, এবং তারা এই 7-এ যখন এই থ্রেশহোল্ডটাকে একটু কমাই দিল, কমাই দিয়ে তখন দেখলো যে তারা এখানে বেশ ভালো ইমপ্রুভমেন্ট পাইছে ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি। এন্ড দিস রুলস আর ইন্ডিপেন্ডেন্ট অফ মলিকুলার ওয়েট। এখানে আমরা কিন্তু দেখলাম না যে কোথাও মলিকুলার ওয়েট নিয়ে কথা বলছে। কেন বলছে? ওপেন দ্য ওয়ে টু স্টাডিং লার্জার স্ট্রাকচারস দ্যাট হ্যাভ বিন স্লেপ্ট। এখন এইটাকে আমাদের যে লার্জার মলিকুলার স্ট্রাকচার গুলো আছে এইগুলাকে অ্যানালাইসিস করাটা আমাদের প্রয়োজন, এক্সপ্লোর করাটা আমাদের প্রয়োজন। দ্যাটস ওয়াই এইখানে মলিকুলার ওয়েট নিয়ে কোনো কথা বলা হয় নাই। আচ্ছা, আমরা আমরা অনেকক্ষণ হলো বেশ কিছু টার্ম নিয়ে কথাবার্তা বলছি। হাইড্রোজেন বন্ড ডোনার কারা? হাইড্রোজেন বন্ড ডোনার আমি আমি যতদূর জানি এইখানে আসলে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের বাইরে কেউ নাই, সো ফার্মেসি অলসো পার্ট অফ কেমিস্ট্রি। আমরা সবাই জানি হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কি, লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কি। আচ্ছা, আহ হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম না হয় বুঝলাম, লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের একটা উদাহরণ দেন তো। কে দিবেন? ওয়েট, কে আছেন? তাসনুভা তাহের আপু, শিশির আপু।
লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের একটা উদাহরণ দিতে পারবেন যার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম? নাফিসা। স্যার অক্সিজেন অথবা ফ্লোরিন। অক্সিজেনের অক্সিজেনের তো হাইলি ইলেকট্রোনেগেটিভ এখানে লিখেই রাখছি, হাইলি ইলেকট্রোনেগেটিভ দিয়ে ব্র্যাকেটে অক্সিজেন লিখে রাখছি। আচ্ছা স্যার। নাফিস আপু। সোডিয়াম। কাইন্ড অফ চলে, হ্যাঁ, লো ইলেকট্রোনেগেটিভ। আরো লো ইলেকট্রোনেগেটিভ আছে, মানে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি যা কম। লিয়া আপু। পটাশিয়াম। হাইড্রোজেন, কেন মুখে আসছে না কারো? হাইড্রোজেন। আচ্ছা, আমরা আমরা ইন্টারমিডিয়েটে যখন অ্যাডমিশন দিয়েছেন সবাই হয়তোবা পড়েছেন যে ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বাড়ে, তাই না? জি জি, বাম উপর থেকে থেকে ডানে গেলে নিচে। বাড়ে। হ্যাঁ, উপর থেকে হ্যাঁ, তাহলে বামে সর্ববামে কি আছে? হাইড্রোজেন। আর একদম ডানে, ডানে তো নিষ্ক্রিয় গ্রুপ আছে, নিষ্ক্রিয় গ্রুপের আগে আছে অক্সিজেন, ক্লোরিন, এই গ্রুপগুলা এগুলা। আচ্ছা, দ্যাটস ওয়াই বলতেছে যখন একটা লো ইলেকট্রোনেগেটিভ possesses a hydrogen atom, low electronegative atom bonded to a highly electronegative atom, মানে একটা গ্রুপ, this electronegativity difference creates a partial positive charge on the hydrogen atom and making it a slightly acidic. আমরা কি জানি স্লাইটলি অ্যাসিডিক এগুলো কি ডিপ্রোটনেশন হওয়ার প্রবণতা অনেক বেশি না? প্রোটনেটেড হয়ে যায় না? মানে এটা কি প্রোটন একটা গিফট করতে পারে কাউকে। And this positive charge can attract the lone pair electron of hydrogen bond acceptor, forming a weak electrostatic interaction called hydrogen bonding. আমরা ইন্টারমিডিয়েটে খুব সুন্দরভাবে সম্ভবত একটা প্রশ্ন পড়ে আসছিলাম, খুবই কমন, H2O হাইড্রোজেন বন্ড গঠন করতে পারলেও H2S হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না কেন? এরকম প্রশ্ন ছিল না? জি তো এইটা পারে না কারণ হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং গ্রুপ H2S এ নাই, H2O তে আছে যেটা। আর এক্সাম্পল অফ গ্রুপ কারা হাইড্রোজেন বন্ড ডোনার? হাইড্রক্সিল গ্রুপ, কারণ হচ্ছে যে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে। অ্যামিনো গ্রুপ, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে। থায়োল গ্রুপ, সালফারের সাথে হাইড্রোজেন আছে। এবার আসেন অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর কারা? অ্যাকসেপ্টর হচ্ছে তারা যারা ওই যে হাইড্রোজেন বন্ড ডোনার যে অ্যাকসেপ্টরটা ছেড়ে দিচ্ছে সেটা যারা অ্যাকসেপ্ট করবে তারা। এখন অ্যাকসেপ্টর অ্যাকসেপ্ট সে কেন করবে? কারণ দে হ্যাভ লোন পেয়ার অফ ইলেকট্রন। লোন পেয়ার অফ ইলেকট্রন কারা? যারা বন্ডিং এ অংশগ্রহণ করে নাই, রাইট? এন্ড আমরা জানি এই দিস লোন পেয়ার অফ ইলেকট্রন আর নেগেটিভলি চার্জ এন্ড ক্যান বি অ্যাট্রাক্টেড টু দ্য পার্শিয়াল পজিটিভ চার্জ। সো এরা এখানে কি করতে পারে? নেগেটিভ আয়নের মতো কাজ করে। দ্যাটস ওয়াই এখানে পার্শিয়াল যে পজিটিভ যেটা সেটা দ্বারা সেটা এখানে আকৃষ্ট হয় এবং একটা উইক বন্ড তৈরি করে, আহ যার মাধ্যমে হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং গঠন হয়। সো লাইক কার্বনিল গ্রুপ, কার্বনিলের অক্সিজেন আছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। ইথার গ্রুপ, সেখানেও অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। অ্যামিন বা নাইট্রোজেনের যে কোনো জায়গায় গেলে আমরা দেখতে পাই অ্যামিন টার্সিয়ারি হোক প্রাইমারি হোক লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। পিরিমিডিনে যান, নাইট্রোজেন কন্টেইনিং অ্যানি মলিকিউলস। কেন আমরা হাইড্রোজেন বন্ডিং নিয়ে এত কথা বলছি? Hydrogen bonds play a critical role in various biological and chemical process. Water properties, যেমন আমরা হাইড্রোজেন বন্ডিং ইন ওয়াটার contributes to its high heat capacity, surface tension and solvent properties. And protein structure and function, drug development. লাস্ট পয়েন্টটা একটু মাথায় রাখবেন, ড্রাগ ডেভেলপমেন্টে হাইড্রোজেন বন্ডের ভূমিকা কেমন হয়। আমরা লাস্ট একটা স্লাইড এটা নিয়ে আলোচনা করবো। এন্ড এরপরে আমরা পড়েছি যে রোটেটেবল বন্ড। আমরা রোটেটেবল বন্ড নিয়ে কথা বলছি। এখন রোটেটেবল বন্ড কি? কোনো একটা মলিকুলের এমন একটা বন্ড হবে, সিঙ্গেল বন্ড, যে সিঙ্গেল বন্ডকে, বন্ডের দুই পাশের মলিকুলকে যদি আমরা বন্ড অ্যাক্সিস বরাবর রোটেট করি তাহলে তার স্ট্রাকচারটা চেঞ্জ হবে। দিস মিনস দ্যাট the two connected atoms can freely rotate relative to each other and significantly impacting on molecules shape and flexibility. এখানে আমরা রোটেটেবল বন্ডের একটা উদাহরণ দিয়েছি। সো রোটেটেবল বন্ডের কি ধরনের ভূমিকা আছে স্ট্রাকচার এন্ড ফ্লেক্সিবিলিটিতে, প্রোটিন ফোল্ডিং এ, ড্রাগ টার্গেটিং ডাইরেকশনে, এনজাইম ক্যাটালাইসিস, মেমব্রেন পারমিয়াবিলিটিতে স্পেশালি কিভাবে ভূমিকা রাখে। আচ্ছা, মলিকুলার ডকিং এর দিনে আমি হচ্ছে একটা ভিডিও দেখিয়েছিলাম, যদি সবার মনে থাকে ওই ভিডিওটাতে
আচ্ছা, let me show you again. Probably this one. আমার এই ভিডিওটা আসলে এখানেও রাখা উচিত। আচ্ছা, এইখানে যদি এইখানে এইখানে ভিডিওটা একটু সুন্দরভাবে যদি দেখতে পারেন যে আসলে এখানে কি হচ্ছে। লিগ্যান্ডটা কি তার শেপ চেঞ্জ করছে না? লিগ্যান্ডটা তার শেপ চেঞ্জ করছে। লিগ্যান্ডটা কিভাবে শেপ চেঞ্জ করছে? লিগ্যান্ডটা শেপ চেঞ্জ করছে ওই যে তার একটা বন্ড আছে, রোটেটেবল বন্ড, সেই রোটেটেবল বন্ড বা দুইটা বন্ড আছে বা তিনটা বন্ড আছে, এই বন্ডগুলোর মাধ্যমে সে তার শেপটা চেঞ্জ করে অপটিমাইজ ফিটিং করার ট্রাই করছে। আমরা এমন হয়েছে না যে আমরা এমন একটা জড়সড় জায়গায় বসার চেষ্টা করি যেখানে আমরা খুবই নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যত যত সম্ভব পারা যায় যে জড়সড় করে এখানে ফিট করে বসার মতো। সো কিছুটা ওইরকম মেমব্রেন পারমিয়াবিলিটিতে এটা খুব ভালো হেল্প করে। আমরা যদি নেক্সটে যাই, এন্ড পোলার সারফেস এরিয়া, আমরা নিউ কিছু টার্ম পেয়েছি, সেগুলো আমরা আলোচনা করছি। পোলার সারফেস এরিয়া, the polar surface area or topological polar surface area, PSA or TAPSA, of a molecule is defined as the surface sum over all polar atoms or molecules, যে কোনো একটা কম্পাউন্ডের সারফেসে যতগুলা পোলার অ্যাটম আছে তাদের যোগফল করে যেটা হবে সেইটা হচ্ছে পোলার সারফেস এরিয়া। ওকে, এখন এই পোলার সারফেস এরিয়াতে কারা থাকে? প্রাইমারিলি অক্সিজেন, নাইট্রোজেন থাকে, আলটিমেটলি হাইড্রোজেন বন্ড ডোনার অ্যাকসেপ্টেন্ট গ্রুপই থাকতেছে। So this is the surface area of a molecule occupied by polar atom like nitrogen, oxygen, and functional groups like hydroxyl, amine, and carbonyl. Favors favors to suggest a maximum polar surface area 140 angstrom square for good oral bioavailability score, and a high polar surface area can lead to increased water solubility and pore membrane permeability. So এই polar surface area high হওয়া যাবে না। এটা কি করবে? এটা অ্যাবজর্পশনে বাধা দিবে। For molecules to penetrate the blood-brain barrier, especially, okay, it is specially recommended. So for molecules to penetrate the blood-brain barrier, আহ বলতেছে যে যার হচ্ছে যে আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে মানে ইন্টারঅ্যাক্ট করার দরকার আছে, তাদের জন্য পিএসএ ভ্যালু হওয়া উচিত হচ্ছে লেস দেন 90 অ্যাংস্ট্রম স্কয়ার অ্যাকর্ডিং টু ভিভার্স রুল। আমরা এতক্ষণ ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস নিয়ে আলোচনা করছিলাম, ড্রাগ লাইকেন্স প্রপার্টিস নিয়ে আলোচনা করছিলাম, আমরা এখন ফার্মাকোকাইনেটিক্সে ঢুকবো। তো ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিসটা হচ্ছে কোয়ান্টিটেটিভ স্টাডি। ড্রাগের কোয়ান্টিটি নিয়ে এবার আমরা আলোচনা করব, যে এটা কিভাবে বলতেছে যে ড্রাগ, স্টাডি অফ ড্রাগ মুভমেন্ট ইন, থ্রু অ্যান্ড আউট অফ দ্য বডি। ওকে, কিভাবে যাবে, কিভাবে স্প্রেড হবে, and কিভাবে বাহির হবে, দ্যাটস এইটাই আলোচনা করে। এইটা আলোচনা করার জন্য আমাদেরকে চারটা কম্পোনেন্টের দিকে খেয়াল করতে হয়। এক হচ্ছে অ্যাবজর্পশন, দুই ডিস্ট্রিবিউশন, তিন মেটাবলিজম, চার এক্সক্রিশন। সো আমরা একটা একটা করে ক্র্যাক করি। সো আমরা যদি কোনো একটা ড্রাগ খাই সকালবেলা, এটা আমরা ধরে নিই যে এটা হচ্ছে যে আমাদের গ্যাসের ওষুধ, সবার খুবই কমন। সো এইটা হচ্ছে আপনি যখন ওরালি নিলেন, এইটা হবে অ্যাবজর্পশন। এইখান থেকে অ্যাবজর্পশনটা শুরু হবে ঠিক আপনার মুখে যাওয়ার পর থেকে। আপনি তো পানির সাথেই নিচ্ছেন, অ্যাবজর্পশনটা পানির সাথে হইতে পারে। এরপরে আপনার ভেতরে যেই নালীটা আছে সেখান থেকে টিস্যুগুলোতে পরে কিভাবে যাবে, আপনার লিভারে যাবে, তারপরে স্প্রেড হবে। অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই যে বিভিন্ন পার্টস বাই পার্টস ডিস্ট্রিবিউট হচ্ছে, ট্রান্সপোর্টেশন, লাইক ইট লুক লাইক এ ট্রান্সপোর্টার। আমরা জানি আমাদের লিভারে কি হয়, মেটাবলিজম প্রসেস হয়। সো এই ড্রাগ কম্পাউন্ডটা কিভাবে ভাঙবে, তাই না? আমরা এই যে পুরো একটা ফর্মুলেটেড ড্রাগ নিচ্ছি, নিয়ে এটা ভাঙলো কি করে, এটা কি হইলো না হইলো আমরা তাদের দেখছি না। এরপরে এই যে মেটাবোলাইটস গুলো, যেগুলোতে লাগলো লাগলো কাজে, বা যেগুলো লাগলো না, যেগুলো অকেজো মেটাবোলাইটস, সেগুলো এখন কি করবে? দেহের ভিতরে থাকবে। থাকলে তো পরবর্তীতে সে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন করবে, করে তো আমার পরবর্তী পরবর্তী ডোজ গুলো কিন্তু সে নষ্ট করবে। So আমাদের সেগুলো বের হইতে হবে, এক্সক্রিশন হবে। এখন আমরা হচ্ছে এই যে অ্যাবজর্পশন হয়, ডিস্ট্রিবিউশন হয়, এগুলোর সাথে কি কি ধরনের প্রপার্টিস জড়িত থাকে, কি কি হয় না হয়, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো কি কি ধরনের ফ্যাক্টরস আছে যারা আসলে অ্যাবজর্পশন মানে আর কি ভূমিকা রাখে? আমরা জানি মলিকুলার ওয়েট, স্মলার molecules are generally more easily absorbed. Lipinski's rule of five suggests that a molecular weight like less than 500 dalton is desirable for oral absorption. Lipophilicity, lipophilic or fat soluble.
লিপোফিলিসিটি, লিপোফিলিক। হাইড্রোফিলিক হইলে কি হইতো এটা? এনিওয়ান, হাইড্রোফিলিক হইলে কি হইতো এটা? বডিতে মিশে যেত। হাইড্রোফিলিক মানে কি পানিতে পানিতে মিশতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটাই। পানিতে মিশতো। লিপোফিলিক মানে হচ্ছে ফ্যাট সলিবল। এই ধরনের কম্পাউন্ডস আর জেনারেলি অ্যাবজর্ব মোর এফিশিয়েন্টলি। কেন? বলতেছে যে however an excessive degree of lipophilicity can lead to poor water solubility affecting absorption. এখন আমরা বলতেছি লিপোফিলিক কম্পাউন্ড হইলে এইটার অ্যাবজর্পশনটা ভালো হয়, বাট বেশি হওয়া যাবে না। আচ্ছা, এর কারণ হচ্ছে আমাদের ভেতরে তো হচ্ছে লিপিড আছে, তাই না? বিভিন্ন সেল গুলাতে লিপিড আছে। এখন আমাদের তো শরীরে তো ব্লাড আছে। ব্লাডে কত পার্সেন্ট ওয়াটার আছে? অ্যাপ্রক্সিমেটলি 70। এই ওয়াটারের সাথে তো সলিবল হইতে হবে। শুধু তো এখানে ফ্যাটি না, এখানে ওয়াটারও আছে। দ্যাটস ওয়াই এক্সেসিভ লিপোফিলিকও হওয়া যাবে না, এক্সেসিভ হাইড্রোফিলিকও হওয়া যাবে না। এই জন্য এতে কিছু রেঞ্জ দিয়ে দিয়েছিল। লিপিনিস্কি কত? 5। আয়নাইজেশন, দ্য ডিগ্রি অফ আয়নাইজেশন মানে এইটা এমন একটা আছে যে ধরেন আমাদের স্টোমাক, স্টোমাকে ইউজুয়ালি পিএইচ লেভেল কম থাকে। আয়নাইজেশনটা হচ্ছে যে কোন পিএইচ লেভেলে গিয়ে আপনার ড্রাগটা ভাঙবে। এখন আমাদের বিভিন্ন ইন্টেস্টাইন গুলার বিভিন্ন ধরনের পিএইচ থাকে, যেমন আমাদের হচ্ছে যে স্টোমাক ব্যতীত অন্যান্য ইন্টেস্টাইন গুলা বা বিভিন্ন সেলেরও পিএইচ লেভেলটা আপ অ্যান্ড ডাউন হয়। স্টোমাকের পিএইচ লেভেলটা লোয়ার হওয়ার কারণ হচ্ছে এইটা স্লাইটলি অ্যাসিডিক, 3.5 to 4.5 এর ভিতরে থাকে, সামটাইমস 5 to 5.5 যায়। ক্যান্সারাস সেল গুলাও খুবই অ্যাসিডিক হয়। এছাড়া আমাদের অন্যান্য যে ইন্টেস্টাইন আছে তারা হচ্ছে যে 7.4 পর্যন্ত পিএইচ উঠতে পারে। তাই আয়নাইজেশনটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সলিবিলিটি, তো ওয়াটার সলিবিলিটি হওয়াটা উচিত ইজ ক্রুশিয়াল ফর দ্য ডিসলিউশন অফ ড্রাগ ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফ্লুইড, and poorly soluble drugs may have limited absorption. পার্মিয়াবিলিটি, যে ড্রাগ কম্পাউন্ডটা বায়োলজিক্যাল যে মেমব্রেন গুলো আছে বা সেল পার্মিয়াবিলিটিটা কেমন হবে ইজ এ কি ডিটারমিনেন্ট ফর অ্যাবজর্পশন। এখন আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেন দিয়ে পাস হবে কিনা, তো এটার জন্য যেমন ক্যাকো2 সেল পারমিয়াবিলিটি, ক্যাকো2 হচ্ছে এক ধরনের পারমিয়াবিলিটি প্রসেস, অ্যাসেস আর কমনলি ইউজ টু প্রেডিক্ট ওরাল বাই অ্যাবজর্পশন। এরপরে হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা হচ্ছে যে এটা ইন্ট্রাভেনাস হচ্ছে নাকি ওরাল হচ্ছে নাকি ইন্ট্রাভাস্কুলার হচ্ছে, কি ধরনের হচ্ছে নাকি অয়েনমেন্ট, কি ধরনের আমরা ড্রাগ নিচ্ছি সেটা অবভিয়াসলি ডিপেন্ড করে। ফার্স্ট ক্লাস মেটাবলিজম, ড্রাগ ফর্মুলেশন অ্যান্ড ফর্মুলেশনটা কেমন। So GI absorption টা আসলে কি? GI absorption refers to the process by which substance, including drugs and nutrients, are absorbed from gastrointestinal tract into the bloodstream. তো এইখানে যে অ্যাবজর্পশনটা হয়, যে আমাদের রক্তের সাথে মিশার যে প্রসেসটা যখন শুরু হয়, ফার্স্ট ইনিশিয়াল স্টেপ অ্যাবজর্পশনের, আমাদের বিভিন্ন ধরনের ইন্টেস্টাইনে যখন যায় বা স্টোমাকে যাবে ট্রান্সফার হওয়ার আগে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টরস কাজ করে, যেমন পিএইচ, এনভায়রনমেন্ট, সলিবিলিটি, পার্টিকেল সাইজ, ব্লাড ফ্লো, যে ব্লাডের ফ্লোটা কেমন ছিল, সারফেস এরিয়া। এরপরে আসি আমরা ডিস্ট্রিবিউশনে। সো ডিস্ট্রিবিউশন ইজ দ্য সেকেন্ড ফেজ অফ অ্যাডমি। এ ফর অ্যাবজর্পশন, ডি ফর ডিস্ট্রিবিউশন। দ্যাটস ওয়াই বলা হচ্ছে সেকেন্ড ফেজ অফ অ্যাডমি প্রসেস, হুইচ ডিসক্রাইব দ্য ফেট অফ a drug within the body after it has been absorbed into the bloodstream, and distribution involves the movement of a drug from the bloodstream to various tissue and organs, and it plays a critical role in determining the drug's concentration and its site of action. ওকে, এই যে আমরা বিভিন্ন কোনো ড্রাগ 4 বার নিচ্ছি, দিনে 3 বার নিচ্ছি, বা কোনোটা একবার নেওয়া লাগতেছে, বা কিছু ড্রাগ দেখা যাচ্ছে যে মানে আমরা কিছু ওষুধ যেমন দেখা যাচ্ছে যে আহ দিনে 3টা নিচ্ছেন, কিন্তু আবার ওইটা হচ্ছে একটা মাসে একটাও লাগতেছে, তার ডোজের পরিমাণটা সবকিছু আসলে এইগুলোর উপরেই নির্ভর করে। তাহলে ফ্যাক্টরস যেগুলো আমাদের ড্রাগ ডিস্ট্রিবিউশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, সে যেমন হচ্ছে ব্লাড ফ্লো, টিস্যু পারমিয়াবিলিটি, প্লাজমা প্রোটিন বাইন্ডিং অ্যান্ড ড্রাগস ক্যারেক্টারিস্টিক্স। আমি এই স্লাইডটা দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্লাড ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ব্লাড ব্রেন ব্যারিয়ার এমন একটা ব্যারিয়ার বা এমন একটা হচ্ছে যে বর্ডার,
বা এমন একটা পারমিয়াবিলিটি প্রসেস যেটা খুবই রেস্ট্রিক্টেড। That's why বলা হচ্ছে highly selective semi-permeable border of endothelial cell that regulates the transfer of solid and chemicals between the circulatory system and central nervous system, thus protecting the brain from harmful or unwanted substances in the blood. And the blood-brain barrier is an important barrier that drugs have to negotiate. If they are to enter the brain, the blood capillaries feeding the brain are linked with tight-fitting cells, which do not contain pores. এখন আমাদের অন্যান্য যে সেল গুলো আছে বা হচ্ছে বায়োলজিক্যাল সেল মেমব্রেন গুলো আছে, এই মেমব্রেন গুলোর ভিতরে পোর থাকে, বাট এগুলা খুবই টাইট ফিটিং একটা ক্যাপিলারিজ দিয়ে ই করা থাকে এবং এরপরে এক্সট্রা ফ্যাটি লেয়ার কোট করা থাকে। দ্যাটস ওয়াই এরা খুবই লিপোফিলিক হয় এবং এই লেয়ার গুলো লিপোফিলিক হওয়ার কারণে কোনো পোলার কম্পাউন্ড পাস করতে পারে না, কারণ এটা তো লিপোফিলিক কম্পাউন্ড। লিপোফিলিক সাইটে কি পোলার কম্পাউন্ড হবে? আপনারা কি লাইক ডিসলভ লাইক নীতি সম্পর্কে পড়েছেন? জি লাইক কি হয় এখানে? পোলারের সাথে হয়, আর নন পোলারে ডিজলভ হয়। এখন ফ্যাটি লেয়ার তো নন পোলার, তাহলে তো এখানে পোলার ড্রাগ যাবে না। এই জন্য বলছে যে দেয়ার ফর ড্রাগস ইন্টারিং দ্য ব্রেন হ্যাভ টু ডিজলভ থ্রু দ্য সেল মেমব্রেন অফ দ্য ক্যাপিলারিজ অ্যান্ড অলসো থ্রু দ্য ফ্যাটি সেলস কোটিং দ্য ক্যাপিলারিজ। এই যে এই ক্যাপিলারিকে যে ফ্যাটি সেল গুলো কোট করে আছে, এগুলো খুবই লিপোফিলিক হওয়ার কারণে এটা খুবই পোলার কম্পাউন্ড গুলোকে বাধা দেয়। এই জন্য বলছে as a result polar drugs such as penicillin like compounds do not easily enter the brain. ওকে, সো ফাইন। আমরা এখন আরেকটা পার্টে আসি যে the existing uh, এক মিনিট, আচ্ছা, the existence of blood-brain barrier make it possible to design drugs which will act as various part of the body. এখন ধরেন আমরা কিন্তু বলেছি যে ব্লাড ব্রেন ব্যারিয়ার শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যে সকল ড্রাগের আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কানেক্ট করতে চাই বা সেখানে ইন্টারেক্ট করতে চাই, এবং তাদের জন্য না যারা হচ্ছে যে যাদের হচ্ছে যে ওখানে কানেক্টিভিটি নাই, লাইক হার্ট ডিজিজ, ওকে, পেরিফেরাল ডিজিজ and have no activity in the brain, thus reducing the central nervous system side effect. এখন আপনার যদি হচ্ছে যে মানে হার্ট ডিজিজের জন্য করেন, বাট ওটা ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করে যাইতেছে, তার মানে আপনার ওটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে ইন্টারেক্ট করে আপনার সমস্যা হবে। যেমন আমরা যদি আহ আমাদের ঠান্ডা লাগার জন্য বা সর্দির জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধগুলো নেই, সেগুলোর কারণে আমাদের কি অনেক ঘুম ঘুম হয় না, ঝিমঝিমানি পাই আমরা। আমরা সবসময় সারাদিন দেখা যাচ্ছে ঘুমের মধ্যে থাকছি বা আমরা একটা ঘোরের মধ্যে আছি। এইটা হচ্ছে একটা সাইড এফেক্ট। তো বর্তমানে কিছু কিছু মেডিসিন এখনো পর্যন্ত ইমপ্রুভ করা হয়েছে যেগুলা এই এই পার্টিশনটা কভার করতে পারছে, যে সর্দির ওষুধ খেলে এখন আর ঘুম হয় না, এরকম কিছু ওষুধ আছে যে ওই লেভেলেরটা হয় না, আগে যেটা হইতেছে সারাদিন ঘুমাইতেছে একটা মানুষ। লাইক আগে ছিল ডেক্সফোর্ডেন এক্সফোর্ডেন লাইক কিছু কম্পাউন্ড ছিল ওষুধগুলা। দিস ইজ ডান বাই ইনক্রিজিং দ্য পোলারিটি। এখন আপনার এই যে হার্ট ডিজিজ এটা পাস করে যাচ্ছে, তাহলে আপনার এটা পোলারিটি বাড়ায় দেন। পোলারিটি আমরা জানি যে পোলার কম্পাউন্ড কি ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করতে পারে না। দ্যাটস ওয়াই বলছে দিস ইজ ডান বাই ইনক্রিজিং দ্য পোলারিটি অফ দ্য ড্রাগ সাচ দ্যাট ডাজ নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। এখন অন দ্য আদার হ্যান্ড আপনি এমন একটা ড্রাগ ডিজাইন করছেন যেটা হইতে পারে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য, লাইক অ্যালজাইমার, পার্কিনসন্স, ডিমেনশিয়া অর এনি আদার অ্যাংজাইটিস, কিন্তু আপনার ড্রাগটা আপনি দেখলেন যে ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করছে না। সো ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস না করলে এখন কি করবেন? পাস করাইতে হবে, কারণ আপনার কম্পাউন্ডটাকে অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পর্যন্ত পৌঁছাইতে হবে, যেহেতু আপনি আপনি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে কাজ করছেন। তো সেই ক্ষেত্রে কি করব, সেটা পোলার বেশি হয়ে গেছে, তাদের পোলারিটিটাকে রিডিউস করতে হবে। এই পোলারিটিটাকে রিডিউস করার জন্য আমরা তাদেরকে কি করতে পারি? টেম্পোরারিলি মাস্ক করতে পারি। ওকে, সো এই জন্য বলা হচ্ছে হ্যাভিং সেড দ্যাট সাম পোলার গ্রুপস ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার উইথ দ্য এইড অফ ক্যারিয়ার প্রোটিনস। এইখানে জাস্ট ওরা একটা হচ্ছে যে ক্রস বাইন্ডিং করে, করে হচ্ছে যে মাস্ক অবস্থায় থাকে, ভিতরে গিয়ে সেটা ডিমাস্ক হইতে পারে, নাও হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে যে কিসের দ্বারা সে মাস্ক হয়েছে, এবং ভেতরে ওই মাস্কিংটাকে ডিমাস্ক করার মতো কোনো এজেন্ট আছে কিনা।
And the ability to cross the blood-brain barrier has an important bearing on analgesic activities. আচ্ছা, আমি হাইড্রোজেন বন্ডিং এর একটা ভূমিকার কথা বলছিলাম, হাইড্রোজেন বন্ডিং গ্রুপের যে ড্রাগ ডেভেলপমেন্টে বা ড্রাগ ডিজাইনিং এ। এইখানে কি এই যে পোলারিটি তো ডিপেন্ড করে হাইড্রোজেন বন্ডিং এর উপরে। তো আমি এই স্লাইডের জন্য বলছিলাম যে আমরা এই স্লাইডটা, এইরকম একটা স্লাইড আমরা পড়বো। বয়েল এগ। সো বয়েল এগটা হচ্ছে যে ব্লাড ব্রেন ব্যারিয়ারের জন্য মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। তো এই জন্য এই টার্মটা নিয়ে আসা। আমরা যে সার্ভার দিয়ে দেখবো সেখানে আমরা বয়েল এগ অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা, এখানে এটাকে বয়েল এগ বলার কারণ হচ্ছে এটা দেখতে কিছুটা সেদ্ধ ডিমের মতো, যার একটা কুসুম থাকতে পারে, বাকিটা সাদা অংশ। তো এইটা প্লট করা হয়েছে লগ পি ভ্যালু ভার্সেস পোলার সারফেস এরিয়াকে, লগ পি ভ্যালু ভার্সেস পোলার সারফেস এরিয়ার উপরে। তাহলে এই টোটালটা একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরে যারা পড়ে, মানে এই ইওলো রিজনে যারা পড়ে তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। এখানে লেজেন্ড বলতেছে যে এই রিজনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা হচ্ছে হিউম্যান ইন্টেস্টাইনাল, ওকে, অ্যাবজর্পশন এরিয়া। এবং এখানে পলিগ্লাইকোপ্রোটিন একটা পজিটিভ হয়, একটা পলিগ্লাইকোপ্রোটিন নেগেটিভ হয়। সো যারা হচ্ছে এই রেঞ্জের ভিতরে থাকে, এই রিজনের ভিতরে থাকে, তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করবে। সো আমরা বলছি দিস ড্রাগ, এই ড্রাগ দুইটা ইজ নট ফর বায়োলজিক্যাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আবার এইখানে আমাদের যে ব্লু কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটাকে আমরা বলছি, এই মলিকুলটা, দিস ড্রাগ ইজ ফর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কেন? কারণ এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করেছে বা এটা ক্রস করতে পারে। মেটাবলিজম প্রসেসটা খুবই আর কি, যে আমাদের ডিস্ট্রিবিউট হওয়ার পরে কম্পাউন্ড গুলা খুবই শর্টলি ব্রেকডাউন হতে থাকে, এবং এই স্মল মলিকুল গুলা আমাদের এদের যে প্রসেসটা কমপ্লিট হয়, এটা আমাদের লিভারে হয়। এবং এটা বলতেছে যে লিভারে রিডক্স এনজাইমের মাধ্যমে হয়, যেটাকে আমরা সাইটোক্রোম P450 বা CYP450 এনজাইম নামে চিনি। যখন মেটাবলিজমটা ঘটে, তখন এই প্যারেন্ট কম্পাউন্ড গুলো বিভিন্ন ধরনের নিউ কম্পাউন্ডে কনভার্ট হয়, ভেঙে যায়, মানে এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, এবং এই এক একটা ফ্র্যাগমেন্টকে মেটাবোলাইটস বলা হয়। বলছে হোয়েন মেটাবোলাইটস আর ফার্মাকোলজিক্যালি ইনার্ট, সো এইখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা আমাদের শরীরে কিছু কিছু ওষুধের সাইড ইফেক্ট দেখতে পাই, অ্যালার্জি হতে পারে, বা কারো অস্বাভাবিকভাবে শরীর খারাপ করতেছে, বা আপনার প্রেশার ফল করতেছে, বা অন্য কিছু হচ্ছে, আপনার মাথা ঘুরছে বা ঘুম ঘুম ভাব পাচ্ছে। বিভিন্ন ধরনের প্রপার্টিস এর কারণে হতে পারে যে আপনার মেটাবলাইটস গুলা হইতে পারে ফার্মাকোলজিক্যালি ইনার্ট। এর ফলে কি হয় যে আপনার ডোজের পরিমাণটা অনেক মানে বাড়াই দিতে হয়। এরপরে মেটাবলিজম, এইটা হচ্ছে যে আপনার টক্সিকও হইতে পারে, হ্যাঁ। আবার আমাদের যে প্যারেন্ট ড্রাগ ছিল, সেই প্যারেন্ট ড্রাগের তুলনায় বেশি অ্যাক্টিভ হইতে পারে, যেটাকে আমরা প্রোডাক্ট বলি। সো কি কি ঘটনাটা ঘটতে পারে, ডিটক্সিফিকেশন থেকে শুরু করে ইনঅ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন, টক্সিসিটি। তাহলে ডিটক্সিফিকেশন আবার দুই ফেজে ঘটে। একটা হচ্ছে ফেজ 1 রিয়াকশন, যেখানে অক্সিডেশন হয়, রিডাকশন হয়, হাইড্রোলাইসিস হয়। অ্যান্ড ফেজ 2 রিয়াকশন, যেটা হচ্ছে ইনভলভস কনজুগেশন উইথ ভেরিয়াস ইন্ডোজেনাস মলিকিউলস লাইক গ্লুকুরোনিক অ্যাসিড, গ্লুটাথায়ন, ফার্দার ইনক্রিজিং ওয়াটার সলিবিলিটি। এরপর ইনঅ্যাক্টিভেশন কি, আমরা তো বুঝতে পারতেছি যে এটা ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটস হয়। অ্যাক্টিভেশন হচ্ছে এখানে কনভার্ট হয়ে যায়, যে মানে আমাদের যে প্রোডাক্ট গুলো চলে আসে। অ্যান্ড টক্সিসিটি মানে হচ্ছে যে এখানে যে মেটাবোলাইট গুলো ভাঙে, বাই প্রোডাক্ট মেটাবোলাইট গুলো টক্সিক হয়। তো টোটাল প্রসেসটা এমন হয় যে লিভারে আমাদের ড্রাগটা আসে, এরপরে দুইটা ফেজে ভাগ হয়ে যায়। ফেজ 1 ফেজ 2 তে এনজাইমেটিক রিয়াকশন হয়, একটা ডিটক্সিফিকেশন পাথওয়ে বেস কাজ করে। এরপরে এক্সক্রিশনে যাই। সো আমাদের এক্সক্রিশন প্রসেসটা হচ্ছে যে বিভিন্ন ভাবে হইতে পারে। আমরা এক্সক্রিশন ইজ এ অ্যাপ্রোচ ইন হুইচ মেটাবলিক ওয়েস্ট ইজ এলিমিনেটেড ফ্রম an organism. In vertebrates, this is primarily carried out by the lung, kidney, and skin. Unless excretion is complete, এখন কি হবে যদি না হয়? Unless excretion is complete, the accumulation of foreign substance can adversely affect normal metabolism. And there are
three main sites where drug excretion occurs. The kidney is the most important site, and it is where products are excreted through urine. ওকে, এরপরে আমাদের ফেশিয়াল এক্সক্রিশন হইতে পারে, আদার্স মানে গ্যাসের মাধ্যমে, আমরা যে ঢেকুর উড়াই সেটার মাধ্যমে আমাদের এক্সক্রিশন হইতে পারে। এখানে কিডনির হচ্ছে এক্সক্রিশন প্রসেসটা আমরা দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড দেন হচ্ছে কি ধরনের বলছে যে আমরা এখানে তিনটা কি মেইন মেকানিজম আছে, যেমন গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়, দেন অ্যাক্টিভ সিক্রেশন হয়, এই ধরনের। এরপরে আমরা একটু টক্সিসিটিতে আসছি, যে টক্সিসিটি কি। আমাদের টক্সিসিটি তো আমরা যখন আমরা টক্সিসিটি ক্যালকুলেশন করব, তো টক্সিসিটি ক্যালকুলেশনে আমাদের কি কি করতে হয়, কি ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এখানে লিথাল ডোজ কনসেন্ট্রেশন বা লিথাল ডোজ, লিথাল কনসেন্ট্রেশন অ্যান্ড আদার থেরাপিউটিক্স লাইক অর্গান টক্সিসিটি, ইনপয়েন্ট টক্সিসিটি গুলো ক্যালকুলেশন করি। তো আমরা টক্সিসিটি গুলোকে বিভিন্ন ভাগে ক্যালকুলেশন করেছি এখানে, যেমন আমরা আগে এখানে ক্লাসিফাই করেছি অ্যাকিউট টক্সিসিটি, ক্রনিক টক্সিসিটি, সাবক্রনিক টক্সিসিটি, ইডিওসিনক্রেটিক টক্সিসিটি। অ্যাকিউট টক্সিসিটি মানে কি, যেটা বলছে অকার শর্টলি আফটার ড্রাগ এক্সপোজার, মানে খুবই দ্রুত হয় নেওয়ার সাথে সাথে। এটা বুঝতে পারবেন যদি কেউ মানে কারো কখনো শখ জাগে 10-15টা বা 20টা ঘুমের ওষুধ একসাথে খাওয়ার পরে, যেটা আর কি হয়, কি কি হইতে পারে, বমি হইতে পারে, মাথা ঘুরাইতে পারে, অর্গান ড্যামেজ হতে পারে, ইভেন ডেথ হইতে পারে। ক্রনিক টক্সিসিটি এটা এটা হইতেছে যে খুবই আস্তে আস্তে স্লো পয়জনিং বলি না আমরা, স্লো পয়জনিং। স্লো পয়জনিং এর একটা বিষয় এটা ক্রনিক, যে আপনি নিচ্ছেন কিন্তু আপনি আপনি ওই মানে সাথে সাথে বুঝতেছেন না, বাট দেখা যাচ্ছে 10 বছর 15 বছর পরে ইটস লাইক এ কার্সিনোজেনিক। সাবক্রনিক এটা হইতেছে অ্যাকিউট এন্ড ক্রনিকের মাঝামাঝি একটা ফেজ। এন্ড ইডিওসিনক্রেটিক হইতেছে যে এটা কিছুটা জেনেটিক্যাল, যাদের লাইক অ্যালার্জেটিক হইতে পারে। দেখা যাচ্ছে আমার একটা মেডিসিনে আমার অ্যালার্জি নাই, বাট আপনার থাকতে পারে, আপনার জেনেটিক্যাল প্রবলেমটা থাকতে পারে। অ্যান্ড লিথাল ডোজ অ্যান্ড লিথাল কনসেন্ট্রেশন সম্পর্কে আই হোপ সবাই জানেন, যে লিথাল ডোজ is a statistically derived dose at which 50% of the animals will expected to die। মানে আপনি আপনি এমন একটা ডোজ নিচ্ছেন যেই ডোজে আপনার অ্যাপ্লাইড এনিমেলের মধ্যে 50% এনিমেল মারা যেতে হবে। মানে আপনি যদি 10টার উপরে অ্যাপ্লাই করেন, ধরেন যে 5 গ্রাম নিয়েছেন, আপনার ডোজটা 5 গ্রাম, এই 5 গ্রাম ডোজের কারণে 10টার মধ্যে 5টা আপনার হচ্ছে যে এক্সপেরিমেন্টাল এনিমেলস মারা গেল, লিথাল ডোজ। এরপরে আপনি যদি তার কনসেন্ট্রেশনটা, কোন কনসেন্ট্রেশনের 50% মারা গেল, সেটা হচ্ছে লিথাল কনসেন্ট্রেশন। আচ্ছা, আমরা আমাদের নেক্সট ক্লাসে যখন প্রেডিক্ট করব অ্যাডমিট প্রপার্টিস গুলো, কি কি ধরনের টুলস দেখবো সেটা এখানে লিস্ট করেছি। সুইসঅ্যাডমি, পিকেসিএসএম, ডিপ পিকে, অ্যাডমিট ল্যাব 2.0 এন্ড অ্যাডমিটসার। ওকে, যদি অ্যাডমিটসার ঠিকঠাক কাজ করে তবে। সো আপনাদের কার কোনো প্রশ্ন আছে? লিথাল কনসেন্ট্রেশনটা আবার একটু বলবেন? লিথাল কনসেন্ট্রেশনটা হচ্ছে যে ধরেন আপনি আপনার যে মেডিসিনটা অ্যাপ্লাই করেছেন, ওই যদি দশটা দশটা স্যাম্পলের উপরে দশটা, ধরেন তো দশটা, আমি সিএমসি ধরি, বা আমি যদি বলি যে 10টা যে কোনো এনিমেল, এই যে কনসেন্ট্রেশন ছিল, মানে কত মোলার, এই কনসেন্ট্রেশনটা হচ্ছে যে এর যেই কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনের 50% যেই আপনার আপনার এনিমেল গুলো মারা গেছে, ওই কনসেন্ট্রেশন বা ওই মোলারটাকে বলা হচ্ছে লিথাল কনসেন্ট্রেশন। হ্যাঁ, ক্যাকো টু সেল পারমিয়াবিলিটি এসে এই জিনিসটা কি? আচ্ছা, আমরা ওইটা হচ্ছে যে ক্যাকো টু নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা যখন হচ্ছে যে প্রপার্টিস গুলো ক্যালকুলেশন করব, তখন এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আর ওই সময় এটা আবার অ্যারাইজ হবে, তো অ্যাট এ টাইম এটা করে দেওয়া এটা হবে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক দিব, যেটা টাইম হবে হচ্ছে 10 মিনিট, 10টা কোশ্চিন আছে, জাস্ট আপনাদেরকে টিক মার্ক দিতে হবে। এখন আপনারা কি আপনাদের সবাই
রেজিস্ট্রেশন আইডিটা জানেন? না। ওকে। আচ্ছা, আমি আপনাদের রেজিস্ট্রেশন আইডি গুলা নাম সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই এটা একটু নোট করে নেন, অথবা যদি কেউ ভুলে যান তাহলে জাস্ট নামটা আরেকবার রিপিট করে দেবেন। আর লিঙ্কটা দিয়ে দিচ্ছি।